বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। কুড়িগ্রামে যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া একটি গ্রাম বড়াইবাড়ি। ২০০১ সালের ১৮ এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর ১৬ জন সৈন্য নিহত হন এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বা বর্তমান বিজিবির ২ জন সৈন্য নিহত হন। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্য। ১৮ এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র ৮ জন বিডিআর সদস্য ছিলেন। ক্যাম্পের ভেতরে গিয়ে আমি বিডিআরকে বললাম যে বিএসএফ আমাদের এলাকায় ঢুকে পড়েছে। তখন বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। কিছুক্ষণ পরে আমি প্রস্রাব করার জন্য বাইরে এসে পুকুরের অপর পারে বিএসএফ সদস্যদের দেখি, বলেন সাইফুল ইসলাম লাল। তার ভাষায় তিনি দৌড়ে ক্যাম্পের ভেতরে ঢুকে এই খবর জানান। সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার, শত শত গুলি, চারদিক থেকে গুলি। সাইফুল ইসলাম লাল নিজেও তখন অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর ৫টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। প্রচণ্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে। তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন, যিনি ২০১৪ সালে সে এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যেদিন বিএসএফ বড়াইবাড়ি আক্রমণ করে সেদিন স্থানীয় মানুষজনকে সংগঠিত করার কাজ করেছিলেন রুহুল আমিন। বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর এর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন। তিনি বলেন, বিএসএফ যখন বাংলাদেশের ভেতরে ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে আবার ফিরে আসে। এরপর তারা বিডিআর এর সাথে মিলে বিএসএফ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকার মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়, বলেন রুহুল আমিন। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ভেতরে থাকা সাইফুল ইসলাম লাল বিবিসি বাংলাকে বলেন, ক্যাম্প থেকে তিনি দেখেছেন আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল। সাইফুল ইসলাম লালের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ৮ জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম ৪ ঘন্টা লড়াই চালিয়ে গেছেন। এরই মধ্যে আশপাশের আরও ২টি বিডিআর ক্যাম্প থেকে আরও ২০ জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। রুহুল আমিন বলেন, ১৮ এপ্রিল ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত একটানা গোলাগুলি হয়। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি। এভাবে ১৮ এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ি সংঘাতে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরো বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। বড়াইবাড়ির বাসিন্দা সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ১৬ জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি, সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। কিন্তু কেন রৌমারী আক্রমণ করে বিএসএফ? কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ আক্রমণ করার একটি পটভূমি রয়েছে। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান ২০১২ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সেই জায়গা দখল করে আছে। সিলেটের পদুয়ায় বিএসএফ এর সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না। ২০০১ সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বিবিসিকে বলেন, আমরা পদুয়াতে যাই এবং সেখানে 3টা ক্যাম্প স্থাপন করি। বিএসএফ সেখানে 6টা ফায়ার করে। এরপর তারা প্রায় 70 জনের মতো সেখানে সারেন্ডার করে। আমরা পদুয়া দখল করে নিয়েছি। তিনি বলেন, পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে। একটি ছবিতে দেখা গেছে গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাঁশের সাথে ঝুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই ছবি ভারতে সাংঘাতিক ক্ষোভের সঞ্চার করেছিল। 2001 সালের 7ই মে ভারতের ইন্ডিয়া টুডে সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এটা এমন এক ছবি যেটি বাংলাদেশ ভারত সম্পর্ককে ভবিষ্যতেও তাড়িয়ে বেড়াবে। ঘটনার 2 দিন পর বাংলাদেশের ভেতরে নিহত 16 জন বিএসএফ সৈন্যের মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু শুরুতে ভারত সেগুলো গ্রহণ করতে চায়নি, কারণ মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল। বিএসএফ এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে 2001 সালের 20 এপ্রিল ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিডিআর যেসব মৃতদেহ এনেছিল প্রায় সবগুলোই এতটা বিকৃত হয়ে গেছে যে সেগুলো চেনা যাচ্ছে না। কিন্তু পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকটের সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো গ্রহণ করে বিএসএফ। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব কামাল পান্ডেকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 8 জন সৈন্যকে একেবারে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এই ঘটনাকে একটি বর্বর হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেন ভারতের স্বরাষ্ট্র সচিব। এদিকে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশবন্ত সিং দেশটির পার্লামেন্টে বলেন যে এই ঘটনার জন্য বাংলাদেশের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে বাংলাদেশের সৈন্যরা আত্মরক্ষার্থে গুলি করেছে। তবে এই ঘটনায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দেন। এই ঘটনার পর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র সচিব মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানের জন্য দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে সেখানকার সাধারণ মানুষজনের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ভারতীয় বাহিনী হয়তো বড়াইবাড়ি দখল করে নেবে। বাংলাদেশের দিক থেকে ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলে সীমান্ত শান্ত হয়ে আসে। রৌমারী সংঘাতের পর অনেকে বিডিআরের ভূমিকাকে সাহসী হিসেবে বর্ণনা করেন, আবার কেউ কেউ তখনের ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন। বিডিআরের তৎকালীন মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকে মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্যই এই ঘটনা হয়েছিল। রৌমারীর ঘটনার পর মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়। এরপর 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় মেজর জেনারেল ফজলুর রহমানকে। 2012 সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ফজলুর রহমান বলেন, সেই ঘটনার জন্য তাকে দায়ী করা হলেও এর কোনো ভিত্তি নেই। অনেকে বলেন শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলার জন্য আমি এটা করেছিলাম। কেউ কেউ বলেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গন্ডগোল সৃষ্টির জন্য আমি এটা করেছিলাম। জেনারেল রহমান বলেন, আপনারাই বিচার করুন, বর্ডারে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্বেই আমাকে নিয়োজিত করা হয়েছে। আমি যদি ওই সময় আপোষ করতাম তাহলে এই সমালোচনা আমাকে শুনতে হতো না। আমার তো কাজই হলো সীমান্ত রক্ষা করা এবং সীমান্তের মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। নেটোরই কার্টা নামে ইহুদিদের একটি সংগঠন ক্রমাগত প্রতিবাদ করে চলেছে ইসরায়েলের বিপক্ষে ও ফিলিস্তিনিদের পক্ষে। এর সদস্যরা মূলত হারেদি গোষ্ঠী, যারা কঠোরভাবে ইহুদি ধর্মের রীতিনীতি পালন করেন। কি বলছেন তারা সেটা জানার আগে একটু জায়নবাদ সম্পর্কে জেনে নেওয়া দরকার। 19বিংশ শতাব্দীর শেষ দিকে ইহুদি বিরোধিতা প্রতিরোধ করা এবং ফিলিস্তিন ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হওয়া ইহুদিবাদ আন্দোলন জায়নিজম বা জায়নবাদ নামে পরিচিত। হিব্রু বাইবেলে জিয়ন শব্দটি দিয়ে জেরুজালেমকে বোঝানো হয়, আর জায়নবাদ মূলত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অবস্থান নির্দেশ করে। জায়নবাদ ও ইহুদিবাদ এক বিষয় না। অনেকে মনে করেন ইসরায়েলের সরকার তাদের সমালোচনাকারীদের ইহুদি বিদ্বেষী বা অ্যান্টিসেমিটিস্ট হিসেবে দেখাতে চান। বিশেষত ইসরায়েল জাতীয়তাবাদ ও রাষ্ট্রের সমর্থনে যেসব জায়নিস্ট থাকেন তারা অনেক সময় সেভাবে দেখাতে চান। ইহুদি বিদ্বেষ বা ইহুদি বিরোধী ঘৃণা ছড়ানোর বিষয়টি অ্যান্টিসেমিটিজম হিসেবে পরিচিত, যদিও রাষ্ট্রের ধারণার বিরোধিতা আর ইহুদি ধর্মের প্রতি বিদ্বেষ এক বিষয় না।
জায়নবাদ বা ইহুদি রাষ্ট্রের ধারণায় বিশ্বাসী এমন ইহুদিও আছে যারা সরকারের দখলদারের নীতি সমর্থন করে না। যেমন ২০১৩ সালে ইসরায়েলের ভেতরেই ইসরায়েল বিরোধী বিক্ষোভের চিত্র এটি। ইহুদিদের মধ্যেই ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতা করেন তেমন চিন্তাধারার অনেকে আছেন। এর মাঝে যেমন বামপন্থীরা রয়েছেন, তেমন আছেন কট্টর ইহুদি মতাদর্শে বিশ্বাসীরাও। যেমন ইসরায়েল গাজার সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে ১৮ই অক্টোবর আমেরিকার ক্যাপিটল হিলে ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে শত শত ইহুদি বিক্ষোভ করেন। সেখানে কিছু মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগও তোলে। আমেরিকার পুলিশ সেদিন সেখান থেকে কমপক্ষে ৩০০ জনকে আটকও করে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল মূলত জিউইশ ভয়েস ফর পিস বা শান্তির জন্য ইহুদি কণ্ঠ নামে একটি জায়নবাদ বিরোধী সংগঠন। সংগঠনটির ওয়েবসাইটে তারা উল্লেখ করে যে জায়নবাদ আসলে ইহুদিদের মাঝেও বিদ্বেষ ও বৈষম্য সৃষ্টি করে। বামপন্থী ছাড়াও অনেক কট্টরপন্থী ইহুদিরাও ইসরায়েল রাষ্ট্রের ধারণার সাথে একমত নন। কট্টর ইহুদিদের মধ্যে কিছু অংশ আধুনিক সমাজ ব্যবস্থা অনেকটা গ্রহণ করলেও অতি কট্টর বা আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা পুরোপুরি আদি ধর্মের অনুসারী। তেমনই সনাতন এবং জায়নবাদ বিরোধী একটি সংগঠন নেটুরাই কার্টা। ১৯৩৮ সালে শুরু হওয়া এই সংগঠনটি আমেরিকায় সবচেয়ে বিস্তৃত হলেও ইসরায়েল, যুক্তরাজ্য ও জার্মানিতেও তারা সক্রিয়। আমাদের বোঝা দরকার এই সংকটের মূল কারণটা কোথায়। ধর্মীয় বিভেদটা সমস্যা না, আমাদের ধর্মীয় বিভেদ দীর্ঘ সময় ধরে ছিল, এটা সংঘাতের কারণ না। মতভেদ সত্ত্বেও ইহুদি ও মুসলিমরা শান্তিপূর্ণভাবে থাকত। ফিলিস্তিনে দখলদারির কারণেই এত মৃত্যু আর ধ্বংসযজ্ঞ হচ্ছে, নির্দোষ মানুষকে হত্যা করা হচ্ছে। ইহুদি হিসেবে আমরা বিব্রত যে আমাদের নামে এমন হচ্ছে। শুধু যুদ্ধবিরতি না, দখলদারি সম্পূর্ণরূপে বন্ধ করা দরকার। আমরা প্রার্থনা করি যেন সেটা থামে আর কারো কষ্ট পেতে না হয়। তখনই আমরা আগের মতো শান্তি প্রতিষ্ঠা করতে পারব। যারা জায়নবাদ বা ইসরায়েল বিরোধী তাদের মূল বক্তব্য হিংসা বিদ্বেষ বা হানাহানির বিপক্ষে। জায়নবাদীরা রাজনৈতিক স্বার্থে ইহুদিদের ধর্মের অপব্যবহার ঘটাচ্ছে এবং ঘৃণা ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সংগঠনটির একজন ধর্মযাজকের সাথে কথাও হয় আমাদের, যিনি ইহুদি ধর্মের কিছু বিষয় ব্যাখ্যা করেন। আমাদের ২০০০ বছর আগে নির্বাসিত করা হয়েছিল ও রাজা সলোমনের ভবিষ্যৎবাণীর মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে ইহুদি রাজ্য বা সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা আমাদের জন্য নিষিদ্ধ। সেই পবিত্র ভূমি জেরুসালেমে গণহারে ফিরতে আমাদের নিষেধ করা হয়েছে এবং আমরা যে দেশেই বসবাস করি সেখানকার অনুগত নাগরিক হয়ে থাকতে হবে। রাবাই ওয়াইস তাদের ধর্মগ্রন্থ তোরা, যেটাকে মুসলমানরা তাওরাত হিসেবে চিনে, তার উল্লেখ করে বলেন সেই নির্বাসন থেকে ইহুদিদের ফেরত যেতে নিষেধ করা হয়েছে। ইহুদিদের নিজস্ব রাষ্ট্র এবং রাজত্ব আসবে তাদের মাসিয়াহ আগমনের সাথে, যিনি তাদের ভূমিকে শৃঙ্খলমুক্ত করবেন এবং ঈশ্বরই তাদের আবাস প্রতিষ্ঠা করবেন। কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী মাসিয়াহ বলতে ইহুদিদের জন্য রাজা বোঝানো হয়, যাকে সৃষ্টিকর্তা পাঠাবেন। আবার খ্রিস্টানদের জন্য মাসিয়া হচ্ছেন যীশু খ্রিস্ট, যিনি মুসলমানদের কাছে নবী ঈসা হিসেবে পরিচিত। ইহুদি ধর্ম কখনো অন্যের ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না, এমন কথা বারবার উঠে আসে রাবাই ওয়াইসের কথায়। জায়নবাদ আন্দোলন মাত্র ১৫০ বছর আগে এসেছে। জাতীয়তাবাদী চিন্তাধারায় গণতন্ত্র ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তারা দাবি করে ঈশ্বর এটা চান, কিন্তু সেটি একটি রাজনৈতিক অবস্থান, ইহুদি ধর্ম না। ধর্ম আমাদের সেটা করতে নিষেধ করেছে। আমরা ঈশ্বরের নির্ধারিত নির্বাসনে আছি। আমরা কখনো মুসলিমদের জন্য হুমকি ছিলাম না। তারা আমাদের তোরাহ সম্পর্কে জানে, তারা বুঝতে পারে। সংশোধিত বা পরিবর্তিত জুডাইজম একই সাথে বর্তমান ইহুদি রাষ্ট্রের ধারণা আর রক্তপাত অতি ধার্মিক ইহুদিরা সমর্থন করতে পারেন না। অবশ্য এমন মতাদর্শ বেশিরভাগ ইহুদিরাই ভালো নজর দেখেন না।
এমনকি ইহুদিরা যে জায়নবাদ বিরোধী হতে পারে এমন চিন্তাও অনেকে করতে পারেন না। স্কটল্যান্ডে ইহুদি কমিউনিটির দুজন তেমনটাই বলেন বিবিসি বাংলাকে। হারেদি ইহুদিরা অবশ্য মূলধারা থেকে আলাদাই থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম পালনের দিকেই মনোযোগ দেন। ইসরায়েলের ভেতরেও এমন হারেদি কমিউনিটি আছে যারা ইসরায়েলের পুরো সমাজ ব্যবস্থা থেকে কিছুটা বিচ্ছিন্ন। তারা নিজস্ব ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা অনুসরণ করে এবং আধুনিক জীবনাচার পরিহার করে থাকে। তবে তেমন হারেদি গোষ্ঠীকে অন্যান্য ইহুদিরা ইহুদি বিদ্বেষী হিসেবে দেখলেও মিস্টার ওয়াইস মনে করেন জায়নবাদ বা ইসরায়েল রাষ্ট্রই আসলে ইহুদি বিদ্বেষ তৈরি করে এবং শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় আগ্রাসন বন্ধ করা। অর্চিয়া তন্দ্রিলা, বিবিসি বাংলা। وإذا تصور العدو الإسرائيلي মধ্যপ্রাচ্যকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষার প্রধান কাণ্ডারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শক্তি সামর্থ্যে ইরানের আজকের যে প্রভাবশালী অবস্থান তার কারিগর এই দৃঢ়চেতা নেতা। তার সাহসেই পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলে ফিলিস্তিন, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এবার আয়াতুল্লাহ খামেনির মতোই আরেক দৃঢ়চেতা নেতা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে গড়ে তুলেছেন শক্ত প্রতিরোধ। তার বাহিনীর আক্রমণে দিশেহারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র। তিনি ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। খামেনির পর তার কাঁধেই কি আসবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ঠেকানোর দায়িত্ব? আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের তৃতীয় নেতা। তিনি ইসলামী ঐক্যের সমর্থক এবং ফিলিস্তিনকে রক্ষায় সম্মুখ সারির কারিগর। গাজার জনগণের সমর্থনে তার নেতৃত্বেই ইসরায়েলে মিসাইল হামলা অব্যাহত আছে। লোহিত সাগরে আক্রমণের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী। প্রতিরোধ যোদ্ধারা তার নেতৃত্বেই সৌদি আরবের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আব্দুল মালিক আল হুথি এমন সামরিক পদক্ষেপের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়েন। في قطاع غزة العزة وكسر الروح المعنوية للمجاهدين। বিচক্ষণতা ও দৃঢ়চেতার জন্য আব্দুল মালিক আল হুথিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করা হচ্ছে। তার বংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হওয়ায় তাকে সাইয়েদ উপাধি দেয়া হয়। ভাই হুসাইন নিহত হওয়ার পর আব্দুল মালিক সুপ্রিম কমান্ডার হিসেবে ইয়েমেনের সরকারি বাহিনীর অগ্রগতি রুখে দিতে আবির্ভূত হন। আব্দুল মালিকের নেতৃত্বের গুরুত্বপূর্ণ উপাদান তার ব্যাপক জনপ্রিয়তা। বলা হয়ে থাকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহর কাছ থেকে ইলহাম নেয়ার মাধ্যমে তিনি ইয়েমেনের লাখ লাখ জনতাকে আকৃষ্ট করতে সক্ষম হন। ইরানের সাথে আব্দুল মালিকের সম্পর্কের সূচনা ৮০-র দশকের প্রথম দিকে, যা তার পিতা বাদরুদ্দিন হুথির মাধ্যমে গড়ে ওঠা। বলা হয় তার ব্যক্তিত্ব গড়ে উঠেছে ইরানে। এজন্য অনেকেই লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণকে ইরানের কৌশলগত অর্জন হিসেবে বিবেচনা করেন। আব্দুল মালিকের বাহিনীর যে সামরিক সক্ষমতা তা গড়ে উঠেছে আয়াতুল্লাহ খামেনির ইরানের সহায়তায়। ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাড়িয়েছে মালিকের বাহিনীরও। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্র নিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজে আঘাত হানার মতো উল্লেখযোগ্য ক্ষমতা অর্জন করেছে আব্দুল মালিক বাহিনী। আব্দুল মালিকের নেতৃত্বে গেল এক মাসে ৭৮টি সামরিক অভিযান চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তিনি জানান এসব হামলায় ১৭১টি ব্যালিস্টিক, ক্রুজ, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহৃত হয়েছে। মার্কিন নৌযানের বিরুদ্ধে ৩৩টি অভিযান হয়েছে, যেখানে ১২২টি প্রজেক্টাইল ব্যবহৃত হয়েছে। লোহিত সাগরে নজরদারি, জ্বালানি সরবরাহ এবং যুদ্ধ বিমানের বিরুদ্ধে কুদস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে ৪টি। ১১টি আকাশ প্রতিরক্ষা অভিযান হয়েছে মার্কিন যুদ্ধ বিমান লক্ষ্য করে। এছাড়া ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ২৬টি অভিযান হয়েছে, যেখানে ৩০টি ব্যালিস্টিক এবং ড্রোন হামলা চালানো হয়। যুদ্ধের চাপা উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে।
সব পক্ষ অস্ত্র তুলে রাখলেও যে কোনো সময় বারুদের ঘর্ষণে আবারও আগুনের সূত্রপাত হতে পারে। তবে যুদ্ধ মানে প্রাণহানি আর ব্যাপক আর্থিক ক্ষতি। এজন্য কম খরচে শত্রুর মোকাবেলায় নানা কৌশল নিয়ে গবেষণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এবার নতুন এক অস্ত্র নিয়ে হাজির হয়েছে ইরান। সেই অস্ত্রেই বদলে যেতে পারে প্রচলিত যুদ্ধের ধরন। ইরানের সংবাদ মাধ্যম পাস টুডে জানিয়েছে, লেজার প্রযুক্তিতে গোটা বিশ্বেই বিশেষ অবস্থানে পৌঁছে গেছে ইরান। এই প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। কয়েক দশক ধরেই লেজার প্রযুক্তিতে বড় কর্মসূচি পরিচালনা করে আসছে ইরান। এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরিও করেছে তেহরান। এর মধ্যে রয়েছে গ্যাস লেজার, সেমিকন্ডাক্টর লেজার সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। এই সিস্টেম নিখুঁতভাবে টার্গেটে আঘাত আনতে সক্ষম আর ধ্বংসযজ্ঞ চালাতে পারে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি এই অস্ত্র যে কোনো আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের মধ্যে ব্যবহার উপযোগী। ইরান সফলভাবে 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায় 2020 সালের ডিসেম্বরে, যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি হিসেবে পরিচিত করে তুলেছে। এছাড়া 2024 সালের নভেম্বরে ইরানের পঞ্চম লেজার, ফটোনিক্স এবং কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে 3টি নতুন সাফল্য অর্জন করেছে। সামরিক মহড়ায় সুরুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় রাশিয়ার মিত্র দেশটি, যা আকাশপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বিভিন্ন দেশ এই প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে। তবে লেজার অস্ত্র দিয়ে ড্রোন, হেলিকপ্টার, মর্টার শেল ও রকেট ভূপাতিত করা যায়। তবে এসব অস্ত্রের সক্ষমতা বাড়ানোর জন্য গবেষণা এখনও চলমান রয়েছে। এমনকি এই ধরনের লেজার অস্ত্র যুদ্ধবিমানে ব্যবহারের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও এই প্রযুক্তি ব্যবহার নিয়ে পিছিয়ে নেই। সমরবিদদের ধারণা, রাশিয়া স্থলে মোতায়েনযোগ্য লেজার অস্ত্র বানানোর চেষ্টা করছে। এই অস্ত্র একবার সফল হলে শত্রুদের স্যাটেলাইটকে অন্ধ করে দেওয়া যাবে। তারপরেও লেজার প্রযুক্তির সামরিক দিক আরও শক্তিশালী করা হচ্ছে, কেননা মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রু পক্ষের হামলা ঠেকাতে কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। আর সেখানে লেজার অস্ত্র দিয়ে হামলায় খরচ হবে মাত্র কয়েক ডলার। ইরান নিয়ে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের উত্তেজনা যখন তুঙ্গে, তখনই লোকচক্ষুকে ফাঁকি দিয়ে মাটির নিচে এক সাম্রাজ্য গড়ে তুলেছে দেশটি। সে শহর মূলত অসংখ্য মিসাইলের। এই ভূগর্ভস্থ ঘাঁটিতে কী ধরনের মিসাইল আছে, এর উদ্দেশ্যই বা কী? ইরান সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে দুর্গের আদলে মাটির নিচে আস্ত একটি শহর। সেখানে সড়কের মতো আঁকাবাঁকা সুড়ঙ্গ, তার দুপাশে থরে থরে সাজানো ক্ষেপণাস্ত্র। একটি দুটি নয়, শখানেকেরও বেশি। সেই ঘাটির ভিডিও ধারণের সময় উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি। সঙ্গে ছিলেন ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। ফুটেজে কয়েকটি স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেমন এমাদ, যা 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এছাড়া ক্ষেপণাস্ত্র সেজিল 1.5 থেকে 2500 কিলোমিটার, কদর H 1700 কিলোমিটার, খাইবার শেগান প্রায় 1500 কিলোমিটার ও হাজ কাশেম 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি বলছেন,
ইরানের লোহার মুষ্টি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর ইসরায়েলে 2024 সালের অক্টোবরে ইরান যে ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সে তুলনায় এবারের ক্ষেপণাস্ত্রগুলো 10 গুণ বেশি ক্ষমতাসম্পন্ন। ক্ষমতার ভারসাম্যে শত্রুরা নিঃসন্দেহে পিছিয়ে পড়বে বলে দাবি মোহাম্মদ বাঘেরির। গত বছরের এপ্রিলে প্রথমবারের মতো ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। প্রায় 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এরপর অক্টোবরে ছুড়েছিল প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল। যদিও নিজেদের শক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সেসব হামলার অধিকাংশ প্রতিহত করেছিল ইসরায়েল। চলতি বছর ইরানের উন্মোচন করা চতুর্থ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এটা। দেশটির দাবি তাদের এমন শত শত ঘাঁটি আছে। এর আগে 10 জানুয়ারি আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছিল আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। মাটির নিচের এই ঘাঁটিতে স্বল্প, মাঝারি ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও উৎক্ষেপণের সুযোগ রাখা হয়েছে। তবে ঘাঁটিগুলো কোথায়, এগুলোর সংখ্যা কত তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ধারণা করা হয় ডজন খানেক ঘাঁটি তৈরি করা হয়েছে দেশটির পশ্চিমের পাহাড়ি অঞ্চলে, মাটির প্রায় 500 মিটার গভীরে। উদ্দেশ্য স্যাটেলাইটকে ফাঁকি দেওয়া ও শত্রুর হামলা থেকে সুরক্ষা দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাঁটিগুলোতে অসংখ্য প্রবেশপথ রয়েছে, যাতে একটা ধ্বংস হলেও বাকিগুলো কার্যকর থাকে। আর এসব মিসাইল ঘাঁটি শুধু নয়, ইরান নির্মাণ করেছে বিমান, নৌ ও ড্রোন ঘাঁটি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।